ক্লাস রেকর্ডিংয়ে বলে দিই তাহলে খুব ভালো হয়। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে ফার্দার মানে নেক্সটে আর কেউ যদি গ্রুপে মানে মেসেঞ্জারে গ্রুপে যদি এই টাইপের মেসেজ করেন, আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হবে, তারপর হচ্ছে যে আননেসেসারি যে টাইপের মেসেজগুলো, হ্যাঁ, তো তাদেরকে মানে সাথে সাথে আমার চোখে পড়ার সাথে সাথে আমি কিক দিয়ে দিব। বাকি কি হয় না হয় সেটা আইটির সাথে আমি বুঝবো, আর আপনি আপনার ম্যানেজমেন্টের সাথে বুঝবেন। কোম্পানিতে নক দিবেন বা আইটিতে নক দিবেন, দিয়ে তারা যে স্টেপস বলবে সেই অনুযায়ী আগাবেন। কিন্তু নেক্সট টাইম, হ্যাঁ, আগ্রহ যতই থাকুক, নেক্সট টাইম যদি আমি এটা দেখি, যদি ক্লাস আমি মানে বন্ধ দেই বা মিস দেই, তাহলে আমি অ্যানাউন্স করে দিই। আর অ্যানাউন্সের আগে যদি আমি এই টাইপের কোনো মেসেজ দেখি তাহলে কিন্তু খবর আছে। ওকে, সো আজকে হচ্ছে ক্লাস 6 অ্যান্ড আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এবার আমরা ইমেইল কালেকশনটা নিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পিডিএফটা কে কে দেখছেন একটু হ্যান্ড রাইজ করেন তো, মজার বিষয় দেখি। পিডিএফটা কে কে দেখছেন? একজন, দুইজন, তিনজন, চারজন? তিনজনই দেখছে, বাকিরা দেখেন নাই? চারজন। চারজন দেখছে টোটাল। বাকিরা দেখেননি কেন? যদি সময় না পান তাহলে দেখে নিয়েন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ ডেটা এন্ট্রি সেক্টরের মধ্যে খুব ইজিলি ইনকামটা বা খুব ফাস্ট ইনকামটা আপনি কিন্তু এখান থেকে জেনারেট করতে পারেন, হ্যাঁ। এটা কীভাবে কী ক্রাইটেরিয়া আমি বলে দিব, কোনো প্রবলেম নাই, নো টেনশন। তো এখন আমরা শুরু করি তাহলে। আমি আগে একটু পিডিএফটা ওপেন করি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। যারা ওপেন করে দেখেন নাই তারা দেখে নিলেন। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স পিডিএফ। তো যদিও এটা নিয়ে একটা পরবর্তীতে ক্লাস ছিল, বাট যেহেতু আমরা এই পিডিএফটা আপনার কাছে শেয়ার করে দিয়েছি, তো আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে এই ক্লাসটা নেই, বা আপনারা যদি বলেন তাহলে আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে বিষয়টা এটা স্কিপ করে জাস্ট ইমেলটাতেই বরাদ্দ থাকবো। কে আসলো? ওকে, আবার ঠিক আছে। ও, একটা সার্টেন টাইম পর্যন্ত আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, এরপরে আমি স্ক্রিন ছেড়ে আর কোথাও যাব না। এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এবং এটা ওয়ার্নিংও। তো আপনার যদি এই টাইমটা পার হয়ে যায় 40-এর পর যদি আসেন, তাহলে কিন্তু আমি আর এই ট্যাবে যাচ্ছি না, কোশ্চেন অ্যান্সার সেটার জন্য যাচ্ছি, বাকিটার জন্য যাচ্ছি না। সো যেটা বলতেছিলাম যে এটাতেই করা দিব কি না বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতেই একটু কনসেন্ট্রেট করি, এটার সাথেই আমরা ইমেল কালেকশন বা ব্যাক এন্ড ভেরিফিকেশনটা আমরা দেখে নিই। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আগে কি, আমাদের আগে সেটা বুঝতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি কি কাজ থাকে। এখন লাইক আমি যদি বলি যে ডেটা এন্ট্রি কাজ আপনি করেন, বা ডেটা এন্ট্রির মধ্যে সেক্টরে আপনি প্রফেশনাল। এখন ডেটা এন্ট্রির মধ্যেও তো অনেকগুলো সেক্টর আছে, অনেক সেগমেন্ট আছে, তাহলে আপনি কোনটাতে এক্সপার্ট, এই জন্য আপনাকে হাইলাইট করতে হবে যে আপনি কোন স্কিল নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন, বা কোন স্কিলে আপনি বেশি এক্সপার্ট। কেন এমনটা? প্রথম দিকে মার্কেট প্লেসে ক্লায়েন্ট আসার পর শুধু সার্চ করতো যে কেউ ডেটা অ্যানালাইস্ট আছে কিনা, বা কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে কিনা, বা কেউ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে কিনা। বাট আসলে আমরা আমাদের স্কিলস অনুযায়ী প্ল্যাটফর্মটাকে এইভাবে ডিভাইড করছি যে শুধু এসইও এক্সপার্ট একজন আছে, শুধু ইমেল মার্কেটিংয়ের জন্য একজন এক্সপার্ট আছে, শুধু ব্যানার ডিজাইনিংয়ের জন্য একজন, শুধু টেমপ্লেট ডিজাইনিংয়ের জন্য একজন, মানে যে যার স্কিল যতটুকুই জানে, যে একজন হচ্ছে যে ব্যানার ডিজাইনিংয়ে এক্সপার্ট, বা একজন হচ্ছে বি টু বি লিড কালেকশনে এক্সপার্ট, বা বি টু সিতে এক্সপার্ট, সে সেটা নিয়ে আগাচ্ছে। তা আমরা কেন পারবো না? অবশ্যই আমরা পারবো। সো আমার কথা হচ্ছে যে আমরা জানবো সবই, শিখবো সবই, কিন্তু আমরা যেটাতে এক্সপার্ট প্লাস আমরা আমাদের প্রতিনিয়ত যে সময়, হ্যাঁ, প্রতিদিনে যে সময়টা সেটাকে ম্যানেজ করে কিভাবে আমি এই প্ল্যাটফর্মে একটা সার্টেন টাইম দিতে পারি। আমি বলবো না যে আপনি
এক বসায় 5 থেকে 7 ঘন্টা কাজ করতে হবে বা 3 থেকে 4 ঘন্টা কাজ করতে হবে। আমি বলবো কি জানেন, মানে টাইম ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যে আপনি এই স্কিলস দিয়ে বড় বড় জিনিসও টেক্কা দিতে পারবেন। এখন বড় বড় জিনিস বলতে কি, বড় বড় জিনিস বলতে বুঝাচ্ছি যে হাই টাইপের যে রিস্কগুলো আছে সেগুলো নিতে পারবেন। যেমন ধরেন একজন ফ্রিল্যান্সার, সে হচ্ছে যে আহ, কেমনটা লাগে আজকের জন্য শুধু, ওকে। সো যেমন ধরেন যে একজন ফ্রিল্যান্সার, সে সারাদিনে ধরা বাঁধা টাইম হিসেবে কাজ করে। যেমন হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠবে, উঠে 2 ঘন্টা দিবে, এরপর তার অন্যান্য কাজ। যদি এরকম কনসেপ্ট থাকে তাহলে এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? যে আপনি যদি এরকমটা ভাবেন যে না, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমার একটা ধরা বাঁধা টাইম থাকবে, যে আমি প্রতিদিন প্রতিদিন এই 3 ঘন্টা এই 9টা থেকে 5টার মধ্যে দিব, 9টা থেকে 5টার মধ্যে 3 ঘন্টা দিব। এখন আমি 10টা থেকে বসি, 11টার দিকে বসি, একটার দিকে বসি, আর 6টার দিকে বসি, কিন্তু 3 ঘন্টা আমি দিব। যদি এরকম হয় তাহলে একটু ভুল ধারণা। কেন ভুল ধারণা? সেটা হচ্ছে যে, জানি না অন্য কেউ আপনাকে বলছে কিনা বা অন্য কোনো কোর্সে আপনারা পাইছেন কিনা। আমি বলবো যে আপনাকে একটু ব্রডলি থিঙ্ক করতে হবে। কেন থিঙ্ক করতে হবে সেটাও আমি বলছি। ব্রডলি থিঙ্ক করতে হবে এই জন্য যে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, হ্যাঁ, তখন আপনি জাস্ট শুধু একটা সেকশন নিয়ে যদি থাকেন যে আমি ডেটা অ্যানালাইজ এগুলো সেকশন নিয়ে যদি থাকেন, তাহলে আপনার কাজ পেতে অনেকটা দেরি হবে। পাবেন না সেটা বলছি না, কাজ পেতে অনেকটা দেরি হবে, কারণ আপনি একটা সেক্টর নিয়ে বা একটা ক্যাটাগরি স্কিলস নিয়ে আগাচ্ছেন। এখন ধরেন আপনি অনেক কিছুই জানেন, আপনি ইমেল মার্কেটিং বা ইমেল নেওয়ার পর বা ডেটা এন্ট্রি থেকে একটা কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্ট সেই ডেটাগুলোকে নিয়ে কি করে সেটা আপনি জানেন। তাইলে আপনি ক্লায়েন্টকে আবার পিচ করতে পারেন যে হচ্ছে যে আপনার এই ডেটা কালেকশনের পর যে কাজগুলো, সেগুলো আপনি চাইলে আমার দ্বারা করিয়ে নিতে পারেন, আমি খুব কম সময়ের মধ্যে সেগুলো করে দিব। এই লিমন রয় প্রথমে জিজ্ঞেস করতেছিল ক্লাস কবে, ক্লাস কবে, ক্লাস কবে, এখন সেই দেরিতে জয়েন করছে। চেঁচায়েন না, বুঝলেন? আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, ভালো মতো সাপোর্টগুলো নেন। স্যার আজ একটু ইন্টারেক্ট করলাম। আমি মোবাইল দিয়ে জয়েন হয়েছিলাম, তো এখন পিসি দিয়ে জয়েন হয়েছি, তাহলে এটার জন্য আর কি। আপনি যে কোনো একটা দিয়ে জয়েন হবেন, মোবাইল আর পিসির মধ্যে ডিফারেন্স কি? এখন আপনার জন্য আমার স্ক্রিনটা ছেড়ে আবার যেতে হলো ব্রিফের মাঝখান দিয়ে। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম, তো এই একটা ক্যাটাগরি যে আমি ধরা বাঁধা একটা টাইমিং নিয়ে কাজ করছি ফ্রিল্যান্সিংয়ে, কিন্তু আমি বলবো একটু ব্রড সেক্টর বা ব্রড থিঙ্কিং নিয়ে কাজ করলে কি হবে, যে আপনি ধরেন সারাদিনে এনাফ পরিমাণ সময় দিচ্ছেন। এনাফ পরিমাণটা কিভাবে? সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এবং রাতে 12টার পরে আপনি চাইলে যতক্ষণ না ঘুম না আসে আপনি ততক্ষণ কাজ করলেন। আপনার প্রোডাক্টিভিটি এই সেক্টরে যত বাড়াবেন তত আপনার জন্য বেনিফিট, হ্যাঁ, তত আপনার বেনিফিট। কারণ আমি বলবো একটা সেক্টর নিয়ে কখনো পড়ে থাকবেন না, আর আমি একটা সেক্টর নিয়ে আপনাদেরকে এখানে পড়াবোও না, হ্যাঁ। একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর কেন কানেক্টেড বা কিভাবে কানেক্টেড সেগুলো যখন জানবেন বা বুঝবেন, তখনই দেখবেন যে না, স্যার যেটা বলছে যে আসলে একটা সেক্টর নিয়ে পড়ে থাকলে আমার এখানে আমি বুড়া হয়ে যাব, হ্যাঁ, কারণ কম্পিটিশন এখন অনেক। এআই টেকনোলজির মধ্যে আপনি ম্যান পাওয়ার হিসেবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন বা কাজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন বা আবেদন করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মিনিমাম লেভেলের বেসিক্স থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত অ্যাটলিস্ট জানা থাকতে হবে যে আসলে কাজগুলো কীভাবে হয় বা কীভাবে নেক্সট পর্যায়ে যাওয়া যায়। তো এটা কেন বলছি, যে এই যে ইমেল কালেকশন বা ইমেল মার্কেটিং, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, হ্যাঁ। তো আমরা ডেটা এন্ট্রি ক্লাসে আছি, ডেটা এন্ট্রি ব্যাচে আছি, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে স্যার কেন বলতেছে? কারণ ইন ফিউচারে যদি আপনি এই ধারণাটা না নেন, আপনি শুধু আধাবিধি কাজ করে যাবেন। আধাবিধি কাজ কি? মানে অর্ধেক অর্ধেক কাজ। যেমন আপনাকে একটা ক্লায়েন্ট বলল যে আপনি 50,000 ডেটা কালেক্ট করে দেন, আপনি কালেক্ট করে তাকে দিয়ে দিয়েছেন, ভেরিফাই টেরিফাই হ্যান ত্যান যত প্রসেস আছে সব কিছুই করে দিয়েছেন, ক্লায়েন্টও খুশি, জাস্ট ডান, আপনার প্রজেক্ট শেষ, আপনি অনেক খুশি। কিন্তু আমি যদি বলি আপনি সেটাকে সাস্টেন করাইতে পারছেন কিনা, সে আপনাকে একটা বারই কাজ দিছে, এমন কিছু করছেন যে আপনাকে এর পরবর্তী কাজও দেয়, বা ওই মাসটা কন্টিনিউ করায়, বা ওই বছরটা কন্টিনিউ করায়, এমন কিছু অবশ্যই কিন্তু করতে হবে।
সো 50টা ডেটা আপনি তাকে বা 50,000 ডেটা তাকে আপনি দিছেন, দেওয়ার পর আপনার মাথায় থাকতে হবে যে সে এই ডেটাগুলো নিয়ে করবে কি, এমন কি কাজ আছে যে এই ডেটাগুলো কালেক্ট করার জন্য সে আমাকে টাকা দিছে। সো এই কাজগুলো আপনার মাথায় থাকতে হবে, ওই অনুযায়ী তাকে পিচ করতে হবে। যে বাকি প্রসেস তো আমার জানা আছে স্যার, আপনি চাইলে সেটা আমার দ্বারা করিয়ে নিতে পারেন। এখন ওই বাকি প্রসেস জানতে আহামরি কোনো কোর্স বা আহামরি কোনো আপনার রিসোর্স এই হ্যান ত্যান এগুলো কিছুই লাগে না। জাস্ট লাগে হচ্ছে যে কাজটা কিভাবে হয়। কাজ জানলে কাজ করতে 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 অনেক সময় অনেক জটিল বিষয়ও আমরা সমাধানে নিয়ে আসতে পারি। সো এটার জন্যই আমি বলি যে আমার কাছে প্রজেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে স্কিলসগুলো আর্ন করে আপনি সেখান থেকে আমার প্রজেক্টে জয়েন করে সেখানে আপনার স্কিলসগুলোকে ডেভেলপ করতে পারেন বা ইনপুট হিসেবে দিয়ে দেখতে পারেন যে ফিডব্যাক কী আসে। হুম। সো এটার জন্য বলি যে একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর কানেক্টেড। আমার কাছে আসলে কখনো আমি বলবো না যে আপনি ডেটা এন্ট্রি ব্যাচ থেকে আসছেন, ডেটা এন্ট্রি রিলেটেডই কাজ করতে হবে, কখনো না। আমি বলবো আপনাকে আপনি শিখেন, যে প্রজেক্ট চলতেছে ওই প্রজেক্টের 1 সপ্তাহ ট্রেনিং নেন, ট্রেনিং নিয়ে কাজে নামেন, কাজ করতে করতে যে প্রবলেমগুলো পাবেন সেগুলো আমাকে বলেন, আমার টিমকে বলেন, আমার সাপোর্ট টিমকে বলেন, আমার অ্যাসিস্ট্যান্টকে বলেন, সলভ করে দিবে। আপনি ওই সলভ করা হয়ে গেলে আপনি ওইটাকে নিয়ে বারবার রিপিট করবেন, রিসার্চ করবেন নিজে থেকে, তখন যে একটা ফিডব্যাক আসবে। ফ্রিল্যান্সিং ধৈর্যের বিষয়, ধৈর্যের বিষয়, ধৈর্যের বিষয় শুনতে শুনতে কানটা পচে গেছে। তার মানে এই না যে ধৈর্যের বিষয় একটা ঘরের একটা কর্নারে ল্যাপটপটা ওপেন করে জাস্ট বসে থেকে আমার এটাই ধৈর্য। প্রোডাক্টিভিটি দেখাইতে হবে এইসব কাজে, গ্রুপে না, মেসেজে না। তো ইমেল কালেকশন যেটা আরেকটা বিষয় ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, এটা আমি কালেকশনের কিছু মেথড আমি এখানে লাস্ট পর্যায়ে দিয়ে রাখছি এবং সেটা নিয়ে আমি আলোচনা করি। তার আগে উপরে একটু আসি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে আমরা অনেকে শুনে থাকি যে বাংলাদেশে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, পিএ আছে, যে এই যে একটু আগে যেটা বললাম যে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সাপোর্ট করে দিবে, সেটা হচ্ছে আমার একটা আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে সে হচ্ছে আমার যে বাইরের প্রজেক্টগুলোর মধ্যে যে বাইরের টিমগুলো আছে সেগুলোকে কোঅর্ডিনেট করা, তাদের থেকে রিপোর্ট নেওয়া, রিপোর্ট নিয়ে আমাকে প্রোভাইড করা, একটা শর্টলি ব্রিফ করে, কারণ এত সময় নাই আমার। হ্যাঁ, যে আমি এত বড় বড় রিপোর্ট দেখবো এত সময় আমার নাই, কখনো নাই, কখনো হয়নি, আর মনে হয় না ইন ফিউচারে হবেও। কারণ সামনে এআই নিয়ে যে পরিমাণ হ্যাসেল আসতেছে আপনাদের ধারণার বাইরে, যে এআই ইন ফিউচারে কি করবে প্রতিটা সেক্টরে। মানে বর্তমানে তো অ্যাটলিস্ট দেখতেছেন ওদের পাওয়ার কি। যে কোনো একটা ওয়েবসাইট দেন, সে ওর ব্যাকএন্ডের যত কোড আছে, এইচটিএমএল বলেন, সিএসএস বলেন, পাইথন বলেন, লারাভেল বলেন, যা কিছু সেগমেন্ট আছে সব কিছু কিন্তু আপনার ওই সেক্টর অনুযায়ী ভাগ করে 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 আপনাকে পিডিএফ আকারেও ডাউনলোড করতে দিবে, এইচটিএমএল ফাইল আকারেও ডাউনলোড করতে দিবে, যে কোনো ফাইল ফরম্যাটে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন অথবা কনভার্ট করতে পারবেন। আপনি একটা আপনার মাথার মধ্যে ঘুরতেছে একটা ইমেজিনেশন, সেটা লিখছেন, সেটা চলে আসছে আপনার সামনে ইমেজ হয়ে বা ভিডিও হয়ে। সো ইটস কাইন্ডা হরর, মানে কিছুটা ভয় পাওয়ার মতোই। যাই হোক, তো এর মধ্যে থেকে আমাদের যে কাজগুলো সেখানে হিউম্যান টাচ অবশ্যই দরকার হয়। হ্যাঁ, হিউম্যান টাচ অবশ্যই দরকার হয়। আমি চাইলে আমার এই প্রজেক্টের কাজগুলো কোনো সফটওয়্যার দ্বারা বা কোনো এআই রিলেটেড মডেল দ্বারা দিয়ে অ্যানালাইজ করায় দিতে পারতাম বা অটোমেশন করায় দিতে পারতাম, তখন আমার ম্যান পাওয়ারটা দরকার হইতো না। এই অ্যাসিস্ট্যান্টগুলোকে মাসে 20-20 করে আমার স্যালারি দিতে হইতো না, আমার অনেকটা টাকা সেভ হইতো। 20-20-40 হাজার টাকা আমার এক মাসে যাচ্ছে তাদের পিছনে। সো আমি তাদেরকে না দিয়ে যদি আমি কষ্ট টষ্ট করে বা নিজে থেকে একটু সময় বের করে যদি আমি নিজে একটা সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে কিন্তু আমার অত হ্যাসেল যাচ্ছে না। কিন্তু আমি কেন করতেছি না, কারণ আপনি যখন জিনিসটা সফটওয়্যারের উপর ছেড়ে দিচ্ছেন তখন আপনার এই মনিটর বা হচ্ছে যে মনিটর করার যে ওয়েটা তখন টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সেগুলো ভেরিফাইড কিনা, কারণ সফটওয়্যার যে আপনাকে 100% অ্যাকুরেট কাজ করে দিবে সেটা কিন্তু না। অনেক সময় কিছু বা মানে বাগ থাকে, সেগুলোকে আবার ফিক্সড করতে হয়, অনেক সময় কিছু ইরর চলে আসে। তো এই ধরনের কিছু বিষয়ের জন্য হিউম্যান টাচ অবশ্যই নিড হয়। আবার আমরা যে সফটওয়্যারটা বানাবো বা যে সফটওয়্যারটা অপারেট করবো সেটার জন্য তো একজন মানুষের কমান্ড লাগবেই, মাস্ট বি। সো যাই হোক না কেন, এটার জন্যই এই ক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে, যদিও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স মিনস হচ্ছে ভার্চুয়ালি যে অ্যাসিস্ট করবে আমাকে সে, তো এই ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যার অটোমেশনও করা যায় বা হচ্ছে যে আপনি কোনো এআই বা এই ধরনের প্ল্যাটফর্মের রিলেটেড হেল্পও নিতে পারেন।
তারপরও এইখানে সব থেকে বেশি রেশিও হচ্ছে হিউম্যানের, বেশি জবের রেশিও হচ্ছে হিউম্যান। কেন? কারণ এখানে যে কাজগুলো আছে, আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেই ধরনের কাজগুলো থাকে সবগুলো আমি এখানে নোট ডাউন করে দিছি, এমন যেন না হয় যে আপনি ডিটেলসে পান নাই লিখা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলছে করতে, এখন আপনি যে আবার আপনার ডিটেলস ঘাটাচ্ছেন যে কই ক্লায়েন্ট তো ওটাতে লিখে দেয় নাই, কিন্তু আপনার এতটুকু জানা থাকতে হবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে মাস্ট বি এই কাজটা পড়ে। সো তখন কিন্তু বিষয়টা এমন হয়ে গেল যে ক্লায়েন্ট আপনাকে পর্যাপ্ত পরিমাণ প্রজেক্টের ডিটেলস নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনার আগে থেকেই জেনে নিতে হবে যে এইখানে কাজগুলো কি, কিভাবে কি কাজ হয়, আর কোন সেক্টরের জন্য কোন কোন জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এই জন্য আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ওয়ার্কটাকে, যে আপনি অনলাইনে আরেকটা মানুষকে অপারেট বা অ্যাসিস্ট করবেন, এই জিনিসগুলোকে ভাগ করে দিছি কিছু সিকোয়েন্সে এবং ওগুলোকে নোট ডাউন করে দিছি। তো প্রথমে আসে কি, প্রথমে আসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এইগুলো এখন আপনারা চাইলে পড়তে পারেন, যে ম্যানেজিং ক্যালেন্ডার বা হ্যান্ডলিং ইমেল, কন্ডাক্টিং রিসার্চ, ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস অ্যান্ড মোর, ইউজিং অনলাইন কমিউনিকেশন টুলস অ্যান্ড সফটওয়্যার। সো এখানে বিষয়গুলো কি স্টেপ বাই স্টেপ, যে ম্যানেজিং ক্যালেন্ডার মানে আপনাকে ক্যালেন্ডার ম্যানেজ করতে হবে, কোনটা আপনার এই আশেপাশের ওয়ালে যেটা টাঙানো বা মোবাইল ফোনে যেটা আছে সেটা, সেটা না কিন্তু আপনাকে সেই টাইপের ক্যালেন্ডার ইউজ করতে হবে যেই টাইপে লাইভ টাইম আপডেট থাকে। আপনি এখন একটা আপডেট দিলে বা এখন কিছু কারেকশন করলে সাথে সাথে ক্লায়েন্টও যেন দেখতে পারে। তো এইরকম ক্যালেন্ডার আবার কই পাবো, কোনো দোকানে বা বাংলাদেশের কোনো শপে? সেগুলো কিন্তু না, বা অনলাইনে না, সেগুলোও না। সেটা হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার যদি আপনারা না বুঝে থাকেন, এই যে এখানে গুগল টুল আছে, আমাদের গুগল অ্যাপস, এখানে আপনি পেয়ে যাবেন গুগল ক্যালেন্ডার, এই যে। সো এখানে যখন আপনি ইভেন্ট ক্রিয়েট করবেন, এই ইভেন্টগুলো বা আপনার মিটিং অর্গানাইজ এই ধরনের যে কাজগুলো যখন আপনি করবেন, তখন কিন্তু একই সাথে ক্লায়েন্টও এই জিমেল অ্যাক্সেস করে সে কিন্তু দেখে নেবে রিপোর্টটা, যে আসলে কবে ইভেন্ট ক্রিয়েট করা বা কবে মিটিং ক্রিয়েট করা, এই ধরনের বিষয়গুলো ক্লায়েন্ট কিন্তু এই অনলাইন ক্যালেন্ডার দেখে আপনার সাথে কোঅর্ডিনেটগুলো করবে। ওকে, তারপর হচ্ছে যে হ্যান্ডলিং ইমেইল, ইমেলগুলোকে হ্যান্ডেল করা। এখন ইমেলের মধ্যে কি কি আছে, যেমন আমাদের ইমেলের মধ্যে অনেক টাইপের ইমেল আসে, তার মধ্যে অনেকগুলো আছে হচ্ছে যে লাইক স্পন্সর মানে অ্যাড, কিছু আছে যে হচ্ছে যে আপনার প্রয়োজনীয়, কিছু আছে যে জাস্ট মার্কেটিংয়ের জন্য, কিছু আছে ব্র্যান্ডিংয়ের জন্য, কিছু আছে যেসব ওয়েবসাইটে আপনি আপনার ইমেলগুলো দিয়েছেন সেগুলোর জন্য। তো আপনি আপনার জিমেলও দেখবেন যে কিছু মার্কেটিংয়ের জন্য ইমেল আসে আপনাদের এই ইমেলগুলোতে, যে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে বা ওই প্রোডাক্ট দারাজ থেকে হইতে পারে বা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে হইতে পারে। সো ওই মার্কেটিংগুলোই ইমেল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আর সেটার জন্য এই ইমেলগুলোকে হ্যান্ডেল করাটাও আপনাদের একটা টাফ একটা বিষয়, কারণ কোনটা ক্লায়েন্টের প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, কোনটা ইম্পর্টেন্ট সেটাকে স্টার মার্ক করা, এই ধরনের বিষয়গুলো আপনাদের বুঝে নিতে হবে আগে থেকে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনাকে যখন দিবে তার মধ্যে উল্লেখ করা থাকবে। কন্ডাক্টিং রিসার্চ আর হচ্ছে যে ডেটা এন্ট্রি, এটা পরে আসতেছি। কাস্টমার সার্ভিস অ্যান্ড মোর, কাস্টমারকে সাপোর্ট দেওয়া বা ক্লায়েন্টের সার্ভিস যেগুলো থাকবে ওই অনুযায়ী ব্রিফ করে বা কাউন্সিলিং করে আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, কোল্ড কল বা এই টাইপের মেসেজিং, এই টাইপের মেথডের মাধ্যমে। সো আমরা এটাকে বাংলাদেশের মধ্যে চিনে থাকি হচ্ছে লাইক অনলাইন মডারেটর, যারা হচ্ছে পেজে, আপনি যে কোনো একটা প্রোডাক্টের পেজে যে মেসেজ করলে তারা যে রেসপন্সটা দেয় তারা হচ্ছে মডারেটর। সো এই মডারেটরটা কাইন্ডা আপনিও কীভাবে করবেন, এই অনলাইনের ইমেলগুলোকে ফরওয়ার্ড করার, তাদেরকে রিপ্লাই করা, রেসপন্স করা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে ধরেন দারাজ থেকে যদি কোনো মেল আসে, তাহলে তাদেরকে এই রিপ্লাইটা দিবেন। তো মেল তো আসলো, আসার পর আপনাকে ওই রিপ্লাইটা সাজায় দিতেও হবে, দিয়ে সেন্ড করতে হবে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডেটা এন্ট্রি অ্যান্ড হচ্ছে কন্ডাক্টিং রিসার্চ। এখন নিচে যদি আমি একটু বলি, এই দুইটা থাকুক, নিচে বলি,
scheduling appointment, organizing meetings, maintaining records, managing documents, handling page, groups, others. ওই যে moderator। আচ্ছা, providing general administrative support, এই টোটালটাও কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। সো এই জন্য আমরা এটাকে উল্লেখ করে এখানে হাইলাইট করে বলে দিছি যে এখানে আসলে কাজগুলো কি সেটাও লেখা আছে। সো এখানে যদি দেখি শিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট, ওই যে অ্যাপয়েন্টমেন্ট যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে অমুক তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, শিডিউল করে রাখো, ক্যালেন্ডারে আপনি যে একটা ইভেন্ট ক্রিয়েট করে রিমাইন্ডার দিয়ে রাখলেন যে অমুক তারিখে আপনার একটা মিটিং আছে বা স্যারের একটা মিটিং আছে, ওই মিটিং অনুযায়ী বা ওই টাইম বা ডেট অনুযায়ী একটা রিমাইন্ডার চলে আসবে, ওইটা ওই মেইলে আসবে, ওই মেইল উনিও চেক করবে, মানে ক্লায়েন্টও চেক করবে, আপনিও চেক করবেন, ওই অনুযায়ী দুজনই নোটিফাই হয়ে যাবে। তো এইগুলো একটা প্রসেস। দ্বিতীয়ত হচ্ছে যে ধরেন ওই মিটিংয়ে প্রেজেন্ট করার জন্য আপনাকে একটা পিডিএফ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? পিডিএফ। পিডিএফ এর মানেটা আমরা আসলে সবাই জানি যে পিডিএফটা কি হয়। পিডিএফটা হচ্ছে যেটা আমি এখন দেখাচ্ছি সেটাও একটা পিডিএফ। সো এই পিডিএফ এ ধরেন অনেক কিছু ইনফরমেশন আছে কোম্পানি রিলেটেড, বা হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশন রিলেটেড, বা হচ্ছে যে ক্লায়েন্টের রেসপন্স রিলেটেড, বা যে কোনো কাইন্ড অফ ইনফরমেশন সেখানে থাকতে পারে। তো এই পিডিএফটা আপনাকে দেওয়ার পর বললো যে এই পিডিএফটা আমরা হচ্ছে আমাদের মিটিংয়ে শো করব। তো আপনি এই পিডিএফটাতে যা যা এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন করেন। তাহলে কিন্তু এই যে চলে আসলো আবার এই বেসিক্সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তখন লাগতেছে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আচ্ছা, এটা গেল। আবার আপনাকে বলল যে এই মিটিংয়ে ধরেন একটা লোকেশনের মধ্যে, ধরেন সেটা ঢাকা, এই ঢাকার মধ্যে যতজন সিইও আছে বা ম্যানেজার আছে বা এক্সিকিউশন আছে বা এইচআর সেকশনে যত লোক আছে বড় বড় কোম্পানি, যে সকল কোম্পানির মান্থলি রেভিনিউ বা হচ্ছে ইয়ারলি রেভিনিউ হচ্ছে এত, তাদেরকে আমি এই মেলটা করব, তারা এই মিটিংয়ে বা তারা এই ইভেন্টে অ্যাড হবে বা তারা এই ইভেন্টে থাকবে। শুধু এতটুকু বললো। বলার পর যদি আপনাকে একটা ফাইল দেয় যে এই ফাইলে তাদের ইনফরমেশনগুলো আছে, তাদেরকে নোটিফাই করে দেন, তাহলে সুন্দর তাদের ইমেলগুলোকে নিয়ে আপনি তাকে পাঠিয়ে দিচ্ছেন, মেল করে দিচ্ছেন নোটিফাইয়ের জন্য। হ্যাঁ, ওই পিডিএফ সহকারে, বা হচ্ছে যে একটা রিমাইন্ডার হিসেবে দিয়ে দিচ্ছেন যে স্যার অমুক দিনে ওই এই সময় একটা মিটিং আছে, অনুগ্রহ করে চলে আসবেন বা রেসপন্স করবেন, হ্যান ত্যান এরকম। বাট ওই পিডিএফটা যদি বা ওই ফাইলটা যদি আপনাকে না দেয় যে কাকে কাকে ইনভাইট করতে হবে, তখন কিন্তু আপনার নিজে থেকে ভেবে নিতে হবে যে এই কাজটা আপনার। তখন কি করবেন? এই যে লিড জেনারেশন, ইমেলগুলোকে কালেক্ট করতে হবে ওই লোকেশনের আন্ডারে, ইমেলগুলোকে কালেক্ট করে ইমেলগুলোকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে তারপর ওই ইমেলগুলোতে আপনি ইনভিটেশন পাঠাবেন। এখন এইখানে আপনার একটা সুযোগ, অনেকে কি করে যতটুকু বলছে অতটুকুই করে, কিন্তু আমি কি বলবো জানেন, আপনাকে ক্লায়েন্টে একটা পিডিএফ দিছে যেটা হচ্ছে যে ধরেন মিটিংয়ে শো করবে, ওটা নিয়ে একটা প্রেজেন্টেশন বানাইতে বলে নাই, আপনি বানায় ফেলবেন। আপনাকে প্রেজেন্টেশন বানাইতে যদি অনেকটা হ্যাসেল মনে হয় যে কিভাবে বানাবো বাবা, এত বড় কোম্পানি ওভারভিউ এই সেই, তাহলে কোনো কিছু না করে আপনি একটা টেমপ্লেট বানাবেন। কিভাবে বানাবেন সেটাও আমি দেখাবো, আমার আমার ব্যাচে দেখাবো। সো টেমপ্লেটটা বানাবেন। যদি কোম্পানি কোনো কিছু ধরেন পাবলিশ করতে চাচ্ছে, তাহলে ওই পাবলিকেশন বা ওই প্রোডাক্ট বা ওই ইনফরমেশন নিয়ে আপনি হচ্ছে একটা টেমপ্লেট বানালেন যে এই প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে বা এই প্রোডাক্টটা আসতেছে বা এই জিনিসটা আমাদের কোম্পানিতে ইন ফিউচারে হচ্ছে, এই ধরনের একটা ব্যানার ফ্লেয়ার বা টেমপ্লেট বানায় আপনি ক্লায়েন্টকে পিচ করলেন যে স্যার আপনি তো পিডিএফ দিয়েছেন, তবে আমরা যদি এই ফাইলটা ইউজ করি বা এই ড্রাফটটা বা এই পিডিএফ এর রিপ্লেসে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড শো করি, তাহলে কিন্তু বেশি ইম্প্যাক্ট আসে। এই যে বন্ডিং, এই যে একটা তাকে একটা মানে কি বলে টোপ দেওয়া মানে ব্যবসায়িক ক্ষেত্রে এটাকে বলে টোপ, যে এই যদি সে গিলে তাইলে আপনি ওকে পেয়ে বসছেন। এখন আপনি তাকে ধরে নেন সে হচ্ছে আপনার সাস্টেইনেবল একটা ক্লায়েন্ট, তাকে আপনি সাস্টেইন করাতে পারবেন বছরের পর বছর। হ্যাঁ, মানে যত দূর আপনার প্রয়োজন হয়, আপনি চাইলে পরবর্তীতে সেই ক্লায়েন্টকে
মানে রিজেক্ট করে দিতে পারি নিজে থেকে, যেটা আমি করি। যে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি যখন কাজ করার পর যখন দেখি যে না ভালো লাগতেছে না ক্লায়েন্টের সাথে কাজ করতে, আমি সোজা রিজেক্ট করে দিই যে ভাই আমার আর ভালো লাগতেছে না, আই এম সরি ফর দ্যাট, আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না এই প্রজেক্টে, আমার অনেক ব্যস্ততা চলে আসছে, আমি অন্য অন্য প্রজেক্ট নিয়ে কাজ করছি, বা আমার টিম এখন অ্যাভেলেবেল না, আমার টিম এখন ফ্রি না, আমার টিম অন্য অন্য প্রজেক্টে ইনভলভ হচ্ছে, সো আমার ক্ষেত্রে এই প্রজেক্টটা কন্টিনিউ করা যাচ্ছে না, এইভাবে করে আমি বাদ দিয়ে দিই। কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা না, এটা রোল আপের বিষয়। মানে আপনি একটা সেক্টর ক্রিয়েট করে দিয়েছেন ইনকামের জন্য, বাস হয়ে গেছে, এমনটা যদি হয় তাহলে আপনি ওই ওই মানুষটা হইতে পারবেন না, আর যাই হন না কেন ওই মানুষটা হইতে পারবেন না ওই যে ইউটিউবে বা ফেসবুকে যে বলে না আমি ফ্রিল্যান্সিং করে 5 লাখ 10 লাখ ইনকাম করতেছি, ওই মানুষটা কিন্তু হইতে পারবেন না, আমি আগে বলতেছি। এই মানুষগুলো না আমরাও, কিন্তু আমরা কখনো শো অফ করি না, এটা শো অফের বিষয় না। কারণ হচ্ছে যে আমরা এই যে কখনো মুখ ফুটে বলি না যে আমরা একা ইনকাম করতেছি, আমরা সবসময় বলি যে আমাদের টিম আছে, ওই ইনকামটা আমাদের টিমের। আমরা কখনো এটা হাইড করি না যে না আমার টিম নিয়ে যে আমি ধরেন 25 লাখ টাকা ইনকাম করতেছি, আমি ওটা মুখ ফুটে বলে দিই এই আমার ইনকাম 25 লাখ। কখনো না, এটা কখনো বলতে শুনবেন না আমাকে। আমার কাছে প্রতিটা স্টুডেন্ট বলেন বা প্রতিটা এমপ্লয়ি বলেন অনেকটা ভ্যালুয়েবল, সো আমি আমার টিম আকারেই বলি। সো টিম নিয়ে যদি হয় আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন, অনেকটা ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করতে পারবেন এটাও যদি আইডিয়া চান তাহলে বলে দিতে পারবি, যে এই ব্যাচে অনেকজন আছে, নিজে থেকে একটা টিম ক্রিয়েট করেন। কারণ বর্তমানে এটা আপনাদের জেনারেল নলেজ, বর্তমানে উইন্ডোজ 10 আর 11 এই দুইটা অপারেটিং সিস্টেমে ক্র্যাক সফটওয়্যার ইউজ করা বন্ধ করে দিচ্ছে টোটালি। এটা জানি না ফেসবুকে পাইছেন কিনা বা কোনো নিউজে আছে আছে বা এরকমটা পাইছেন কিনা। কারণ হচ্ছে যে আপনারা ওই লেভেলের গ্রুপগুলোর সাথে কানেক্টেড না, বা ওই লেভেলের ইনফরমেশনগুলো কোথায় পাওয়া যায় সেগুলো প্ল্যাটফর্মের সাথে পরিচিত না, এই জন্য রেগুলার আপডেটটা আপনারা পান না। তা আমি বলবো রিসার্চ করেন, এগুলোর সাথে কানেক্ট হন, যে এই নিউজগুলো তো জানতে হবে। কাল বাদে পরশু যখন আপনি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওপেন করতে গেছেন, ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট, তখন দেখবেন চলবে না, চলছে না চলছে না চলছে না, মাথা ঘামাবেন, ওই ওই পিসি নিয়ে চলে যাবেন আপনি হচ্ছে যে মাল্টিপ্ল্যান্টে বা কোনো একটা সার্ভিস সেন্টারে যে দেখাবেন, সে বলবে যে ভাই 15-20 হাজার টাকা লাগবে বা 7 হাজার টাকা লাগবে 8 হাজার টাকা লাগবে, আমি রিপেয়ার করে দিচ্ছি। কোনো কিছুই না, ওরা জাস্ট আপনাকে বলবে যে ঠিক করতে যে ভাই একটা প্রবলেম হয়েছে, এটাতে উইন্ডোজ 8 ছাড়া চলবে না, আপনাকে উইন্ডোজ 8ও ধরা দিবে, 15-20 হাজার বা 10-12 হাজার এরকম একটা চার্জও চলে গেল, আপনি টোটালি একটা মানে লস প্রজেক্ট হয়ে চলে আসলেন বাসায়। কিন্তু এই বেসিক নলেজটা যদি জানতেন তাহলে আপনার প্রবলেম হইতো না। যে বর্তমানে উইন্ডোজ 10 আর 11-এ যত ক্র্যাক সফটওয়্যার আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। আর এটা রিজন তারা শো করতেছে যে মানে তাদের সিকিউরিটি পারপাসের জন্য, যে উইন্ডোজ আর কোনো ডেটা শেয়ার করবে না কারোর সাথে কোনো প্ল্যাটফর্মের সাথে। সো ক্র্যাক ডেটাগুলো আমাদের জেনারেল ইনফরমেশন বা আমাদের হার্ডওয়্যারের ইনফরমেশনগুলো শেয়ার করে থাকে ম্যাক্সিমাম, এই জন্য আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করতে না করি বা নিষেধ করি। তো যাই হোক, এটা রেগুলার আপডেট আপনাদের থাকতে হবে। তো এগুলোর জন্য পরবর্তীতে আপনারা হিউজ পরিমাণ পেইন খাবেন, তো এই জন্য বলি যে একটা টিম ক্রিয়েট করবেন, একটা গ্রুপ, যে আমরা 6 জন আছি, 6 জন ইনভেস্ট করে আমরা একটা সফটওয়্যার কিনে নিচ্ছি, কিনে নিয়ে দেন আমরা টিম আকারে কাজ করি, প্রবলেম নাই তো, আমাদের কাছে প্রিমিয়াম সফটওয়্যার আছে, তাহলে ক্লায়েন্টও আসবে। যারা বেসিক সফটওয়্যার বা এই টুলস ইউজ করে কাজ করতে পারতেছে এই বর্তমান মার্কেট প্লেসে, তাহলে আপনারা একটা প্রিমিয়াম টুল নিয়ে একসাথে একটা টিম আকারে কেন কাজ করতে পারবেন না? সো ইটস অল অ্যাবাউট ইউর নলেজ অ্যান্ড ইউর ক্রিয়েটিভিটি। নলেজ দিয়ে আপনি টিম ক্রিয়েট করবেন, ক্রিয়েটিভিটি দিয়ে ক্লায়েন্ট পিচ করবেন, বাস এনাফ। ওকে, সো বাকিটা বলতেছিলাম যে এই যে আপনার মডারেটরের জব, যে আপনার ক্লায়েন্টের যদি একটা পেজ থাকে, ক্লায়েন্ট তো আমাদের লোকাল মার্কেট প্লেস থেকেও আসে, তো ওদের যদি একটা পেজ থাকে বা ওয়েবসাইট থাকে, সেখানে আপনার রেসপন্স করা, রিপ্লাই করা, এই ধরনের কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে যে ওই রেসপন্স অনুযায়ী বা ওই রিপ্লাই অনুযায়ী কি কি আপডেট আসে সেগুলোর একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রাখতে হবে। কারণ ওই যে বললাম ক্লায়েন্টের এত সময় নেই, এত কিছু দেখবে না, এটার জন্য অ্যাসিস্ট রাখে, যে সে এইগুলোকে একটা শর্টলি ব্রিফ করে বলবে যে আসলে বিষয়টা কি। ওকে, তারপর আসি হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্টের মধ্যে কি আমরা অনেকেই শুনি যে কর্পোরেট লেভেলে কিছু অ্যাডমিন আছে, অ্যাডমিনের কাছে ফাইল, অ্যাডমিন এটা করছে, অ্যাডমিন ওইটা করছে। সো অ্যাডমিনের মধ্যে কাজগুলো কি হয়ে থাকে সেগুলো আমি এখানে ডিভাইড করে দিছি বা ব্রিফ করে দিছি বা শর্ট লিস্ট করে দিছি যে কাজগুলো কি: ম্যানেজিং ফাইল,
অর্গানাইজিং ডকুমেন্টস, ওই সেম কাজ বাট একটু ঘুরে ফিরে। হ্যাঁ, প্রিপেয়ারিং রিপোর্টস, কোঅর্ডিনেটিং মিটিংস, কন্ডাক্টিং রিসার্চ, হ্যান্ডলিং ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস। সো এই টাইপ অফ ভেরিয়াস টাইপ অফ কাজ আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে অ্যাডমিন সাপোর্টে পড়ছে। সো অনেক ক্ষেত্রে দেখবেন মার্কেট প্লেসে লেখা আছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্র্যাকেটে লেখা আছে অ্যাডমিন সাপোর্ট, বা হচ্ছে যে এরকম একটা সেগমেন্ট হাইলাইট করে দেবে, অথবা জাস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে দিলে বুঝে নিতে হবে যে এই পিডিএফ এর মধ্যে থেকে কোনো না কোনো কাজ আপনার করতে হবে। তো এরপরে কি আছে যে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারের মধ্যে আমি ওই যে বললাম যে আপনার একই ক্যালেন্ডার ইউজ করবেন, ওইখানে আপনার ইভেন্ট ক্রিয়েট করবেন, টাস্ক অ্যাড করবেন, সেট রিমাইন্ডার দিবেন ওই টাস্কের উপর বা ইভেন্টের উপর, তারপর মিটিং শিডিউল করবেন, শেয়ার ক্যালেন্ডারটা আদার্সের সাথে শেয়ার করে দিবেন। মানে ওই ক্যালেন্ডারটা কিন্তু আমরা চাইলে ইমেল আকারে আমাদের যেই ফরম্যাটটা আমরা যে কভার লেটারের সাথে এই ক্যালেন্ডারটা লিঙ্ক করায় দিয়েও কিন্তু শেয়ার করতে পারি। ওকে, তারপর এবার আসি যে দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম অফ ডিজিটাল মার্কেটিং বাট এ স্মল সেগমেন্ট অফ ডেটা এন্ট্রি। সো এটা হচ্ছে যে ইমেল হ্যান্ডেল বা ইমেল কালেকশন বা ইমেল ফাইন্ডিং। সো এই টাইপ অফ কাজ একটু জটিলতা থাকে। মানে আপনি চাইলে যদি বলেন যে না স্যার আমি বেসিক নলেজ নিয়েই আগাবো এই সেক্টরে, তাহলে যা এখানে লেখা আছে ওইটারে ওই যে পড়াপানি হিসেবে বুঝা জাস্ট দেখবেন আর করবেন, আর বাকি কিছু জানার বা নলেজ নেওয়ার কোনো আগ্রহ দেখানোর দরকার নেই। কিন্তু যাদের ইচ্ছা আছে যে না এর পরবর্তী অ্যাডভান্স নলেজটা আমরা নেই, তাদের জন্য বলি যে এই সেক্টরটাকে একটু বেশি ফোকাস দিবেন, একটু বেশি ফোকাস দিবেন। কারণ অনেক সময় দেখবেন যে মানে এই সেগমেন্টের কাজগুলোর প্রাইজিং হুট করে বেড়ে যায়। জানতে হবে খুব কম, কাজ করতে হবে একটু প্রেশার নিয়ে, কিন্তু প্রাইজিং আপনার অনেক বেশি। আর এইখানে দুইটা ক্যাটাগরিজ আছে, যেটা জানি না কেউ বলবে কি না আদৌ, বা বলছে কিনা আপনাদেরকে, বা ইন ফিউচারে জানবেন কিনা। তো সেটা হচ্ছে যে এই ইমেল মার্কেটিং এর মধ্যে দুই টাইপের প্রজেক্ট চলে। একটা হচ্ছে জেনুইন, আর একটা হচ্ছে স্প্যাম প্রজেক্ট। স্প্যাম প্রজেক্টে মানে আরেকজনকে আপনি এনি হাউ, এনি হাউ ইললিগাল হোক বা এনি হাউ আপনি তাকে মার্কেটিংয়ে অ্যাড করতেছেন। যেমন ধরেন আমি এমন একটা কন্টেন্ট দিলাম আমার কভার লেটারে, বাট ওটার ব্যাক এন্ডে আমি আবার আমার একটা ভালো একটা ওয়েবসাইট দিচ্ছি বা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। কেন আমি দিচ্ছি? আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক ধরেন আমি 50 জনকে পাঠাইছি, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। কিন্তু এখন আমি এমন একটা নিউজ বা এমন একটা জিনিস ধরেন আমি যদি আপনাকে একটা মেইল পাঠাই যে আপনার অমুক বা আপনার তমুক বা আপনার যে নাম, ধরেন যে কোনো আপনার নাম, ধরেন সামির, আমি আমার নাম ইউজ করি, যে ধরেন আমার কাছে একটা মেইল আসছে যে সামির ইউ হ্যাভ অ্যান ইস্যু অন ইউর গুগল অ্যাকাউন্ট। তখন কিন্তু আমি হুট করে আমি আমার জিমেল বা ইমেলটা চেক করব, মাস্ট, আমার চেক করতেই হবে। আমি কিন্তু ওটাতে ক্লিক করে ঢুকবো, কিন্তু ঢোকার পর দেখবো যে একটা লিঙ্ক শো করতেছে, লিঙ্কে যখন আমি ক্লিক করবো তখন দেখবো যে এটা দেখি দারাজের লিঙ্ক, এটা দেখি আরএফএল এর লিঙ্ক। দেখছেন মার্কেটিংটা? মানে আমি কিন্তু ইন্টারেস্টেড ছিলাম না ক্লিক করাতে, বাট আমাকে ইন্টারেস্টেড করানো হয়েছে। দেন আমি লিঙ্কে ক্লিক করছি, দেন আমি যেয়ে দেখি যে এটা তো ওই রিলেটেড কিছুই না। সো এইটা যদি আমি খুব ইজিলি বললাম, তো এটাকে আসলে স্প্যাম হচ্ছে কি মানে একটু অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট বা একটু ইললিগাল টাইপের কন্টেন্টগুলো নিয়ে, ব্যাকএন্ডে আবার ভালো কন্টেন্ট থাকে, কিন্তু এই যে অ্যাট্রাক্ট করার জন্য এই অ্যাডাল্ট কন্টেন্টগুলোই মানে কন্টেন্টগুলো ইউজ করা হয়। সেই জন্য আমি আগেই ব্রিফ করে দিচ্ছি যেন আপনারা ইন ফিউচারে যদি এরকম টাইপের প্রজেক্টগুলো শুনেন, হ্যাঁ, তখন কিন্তু এগুলোকে অ্যাভয়েড করবেন। কারণ এই টাইপের স্প্যাম প্রজেক্ট করলে একটা বিষয় মাথায় রাখতে হয় যে স্প্যাম প্রজেক্টে টাকা বেশি, অনেক বেশি। যদি আপনি এই প্রজেক্টে কাজ করেন অনেক বেশি টাকা, কারণ আপনি আরেকজনকে ঠকাচ্ছেন ইললিগালি, যেটা বাংলাদেশে হয়তো আপনাদের কান্ট্রিতেই লিগাল না, বাট আপনি করতেছেন। এটা হচ্ছে স্প্যাম অ্যাকাউন্ট বা স্প্যাম কাজ। আরেকটা হচ্ছে যে জেনুইন কাজ। জেনুইনটা হচ্ছে যে আপনাকে ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে হবে যে আমাদের এই প্রোডাক্ট আসছে বা এই জিনিসটা আমরা সার্ভারে বা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন নিয়ে আসতেছি, আমরাই সেরা বা আমরাই প্রথম। এই টাইপের কিছু কন্টেন্ট আপনাদেরকে নিজে থেকে বের করতে হবে, বের করে সেগুলো নিয়ে আপনারা ইমেল মার্কেটিংটা করবেন। এখন ওই যে কন্টেন্ট বের করা, দেখেন আবার চলে গেলে কন্টেন্ট রাইটিংয়ের উপর।
যে আপনাকে তো ক্লায়েন্ট বললো যে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করতেছি, নেক্সটে তুমি এটা নিয়ে মার্কেটিং করো, ইমেল মার্কেটিং করো। তো ইমেলের কভার লেটারে কি থাকবে, কেন আপনার এই ইমেলটা আমি ওপেন করব বা একটা অডিয়েন্স ওপেন করবে, এগুলো বিষয়েও আপনার মাথায় থাকতে হবে। ইমেলের ব্যাকএন্ড একটা কনফিগারেশন থাকে, ব্যাকএন্ডের একটা সেটিংস থাকে। আপনি আপনার যে জিমেলের নাম দিছেন, আপনি একজনকে মেল করতেছেন ওই নামেই যে যাচ্ছে এমনটা কিন্তু না। হ্যাঁ, ওই জিমেলের নামেই যাচ্ছে, কিন্তু যেই নামটা শো হবে ওই নামটা কিন্তু নাম্বার সহ শো করে, ওই যে লিঙ্কডইনের মতো। সো এটা দেখায় যে আনপ্রফেশনাল একটা বিষয়। আমাকে যখন যখন কেউ মেল করে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিছি যে যখন এই জেনুইন টাইপের ইমেল পাবেন তখনই শুধু আমাকে জানাবেন বা ইম্পর্টেন্টে সাবমিট করে রাখবেন, বা ইম্পর্টেন্ট হিসেবে তাকে হাইলাইট করে রাখবেন, স্টার মার্ক দিয়ে রাখবেন। আর যখন দেখবেন যে এরকম একটা ব্যক্তি আপনাকে মেল পাঠাইছে যার ইমেল ধরেন অনেক জটিল বা অনেকটা ইম্পর্টেন্ট আমার জন্য, কিন্তু তার ইমেলের নামটা এখনো সে কনফিগ করে নাই, তাহলে তার ইমেল ওপেন করার কোনো দরকার নাই। আমার এখানে অনেক মেল আসে, আর আমি শুধুমাত্র তাদের ইমেলগুলোই চেক করি যাদের ইমেলের এই ব্যাকএন্ড কনফিগারেশনগুলো ঠিকঠাক আছে, কারণ তারাই জেনুইন ক্লায়েন্ট আমার, তারাই প্রফেশনাল ক্লায়েন্ট। আর যারা আছে তারা হচ্ছে যে আশেপাশের এই যে ছোট ছোট ক্লায়েন্ট যেগুলো, এগুলোর সাথে আমি ডিল করিও না, কারণ এগুলোর প্রাইজিংয়ের সাথে আমি আর যে কাজগুলো করতাম সেগুলো আজ থেকে আরো প্রায় 6-7 বছর আগে। তো এরপর আসি যে ইমেল ফাইন্ডিং এর কি বিষয়। ইমেল ফাইন্ডিং এর যে বিষয়, যে একটা দেখাইছিলাম আমি, যে আপনার এই এই সূত্র দিয়ে, যে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি সেখান থেকে ইমেলগুলোকে কালেক্ট করবেন এবং সেটাকে একটা স্প্রেডশিট অথবা এক্সেল শিটে নিয়ে দেন হচ্ছে ভেরিফিকেশনের প্রসেস। যদিও ভেরিফিকেশনটা আমি দেখাইছি কিনা আমার খেয়াল নেই, ভেরিফিকেশনটা কি দেখাইছি? একজন আনমিউট করে বলেন তো। না স্যার, ভেরিফিকেশনটা দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফুল প্রসেসটা আবার দেখাচ্ছি, কালেকশন প্লাস হচ্ছে ভেরিফিকেশনটা। সো প্রথমে ধরেন আমি সূত্রটা নেই। একটা হচ্ছে যে এই সূত্র, দ্বিতীয় হচ্ছে যে মেথড ওয়ান, যেখানে কিছু প্রিমিয়াম সফটওয়্যার বা প্রিমিয়াম এক্সটেনশন বা প্রিমিয়াম ওয়েবসাইট মেনশন করা। তারপরে হচ্ছে যে এই টাইপের এক্সটেনশন, এগুলো ফ্রি, এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। আপনি দেখবেন যে ইমেল এক্সট্রাক্টর, যেটা দিয়ে আমরা এখন কাজ করব। তারপর হচ্ছে অ্যাপোলো লিড জেনারেশন, এই যে অ্যাপোলো আইও, এই এই এক্সটেনশনটা ইউজ করা হয় শুধুমাত্র লিঙ্কডইন থেকে ডেটা জেনারেট করার জন্য। লিঙ্কডইন থেকে কেন ডেটা জেনারেট করার জন্য একটা এক্সটেনশন আলাদাভাবে আমি মেনশন করছি, এটা আপনারা এন্ড অফ দ্য কোর্সে যে বুঝবেন যে লিঙ্কডইন জিনিসটা কি। তারপর হচ্ছে যে এই যে কেন্ডো, লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, মানে লিঙ্কডইনটা কিন্তু অনেক প্রফেশনাল একটা বিষয়। সো আমি জাস্ট আগের থেকে হিন্টস দিয়ে যাচ্ছি যে এখানে কিন্তু লিঙ্কডইন নিয়ে অনেক ডেটা কালেকশনের কাজ হয়। বি বলেন, বি বলেন, যাই বলেন না কেন, সব ক্ষেত্রে লিঙ্কডইনই চাবে, লিঙ্কডইন থেকেই ডেটা চাবে। লিঙ্কডইন থেকে ডেটা আসা মানে সেটা ভেরিফাইড ডেটা, জেনুইন ডেটা, একেবারে পিওর ডেটা। তো এই টাইপের কিছু এক্সটেনশন আমি এখানে অ্যাড করে দিছি। আরও কিছু এক্সটেনশন আছে যদি আপনারা দেখতে চান, এটা আমি যদিও প্রতিটা ব্যাচে দেখাই না। এই যে গ্রোম্যান, আইজি ইমেল এক্সট্রাক্টর, ইনস্টাগ্রাম ইমেল এক্সট্রাক্টর, তারপর হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে লিঙ্কডইন থেকে ডেটা জেনারেট করে দেয় অটোমেশনের মাধ্যমে। সো এইগুলো আপনাদের ব্যাচে যদিও পারমিট নাই দেখানো, তারপর আমি দেখা দিচ্ছি কারণ পুরোপুরি জানেন। সো ওই এখানে যে আমি এক্সটেনশনগুলো দেখাইছি তার মধ্যে থেকে অনেকগুলো আস্তে আস্তে প্রিমিয়াম নিয়ে নিচ্ছে, অনেকগুলোতে ইরর চলে আসছে, অনেকগুলোতে হয়তো যে লিমিটেড ডেটা কালেকশন দিয়ে দিচ্ছে। সো আমার কথা হচ্ছে যে আমি একটা এক্সটেনশনই কেন ইউজ করব, আমি ভ্যারাইটিস অফ এক্সটেনশন ইউজ করবো। এখান থেকে যদি আমার লিমিটেশন 50টা থাকে, আমি বাকিগুলো এখান থেকে করবো, এখান থেকে করবো, এখান থেকে করবো, এখান থেকে করবো, এখান থেকে করবো। প্রথমে তো আমরা প্রতিটা রিসার্চ করব, প্রতিটা প্ল্যাটফর্মে যাব, যে দেখবো যে কোনটা থেকে কিভাবে ডেটা কালেক্ট হয় বা কিভাবে আমার কমফোর্ট হয়। তারপর সেখান থেকে আমি প্রতিটা এক্সটেনশন, এখন আপনি আবার এটা ভাইবেন না যে স্যারের এখানে সবগুলো এক্সটেনশন আছে তো আমিও সবগুলো এক্সটেনশন একসাথে অ্যাড করে দিই।
হ্যাঁ, তাহলে দেখবেন আপনার এই ব্রাউজার ক্র্যাশ করতে করতে আপনি কিছুই করতে পারবেন না। সো আমি কি করি, আমি হচ্ছে এক্সটেনশন থেকে যেগুলোকে অফ করে দিই, এখান থেকে অফ করে রাখি, যেগুলো আমার প্রয়োজন না। আর যেগুলো আমার প্রয়োজন সেগুলোকে আমি অন করে রাখি। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দেখাইছিলাম, সো ওটাও অন করা আছে। এখন লাগবে না, আমার গেছে অফ করে দিই। সো আমি ওই জিনিসটা কপি করার পর ধরেন আমি এখানে সেটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি নর্মাল কিছু কারেকশন দেখাইছিলাম। লিঙ্কডইন ইঞ্জিনিয়ার ঢাকার জায়গায় দিয়ে দিব USA@gmail.com। অ্যান্ড এখান থেকে ইমেল এক্সট্রাক্টরটা অন আছে, 10টা ইমেল কালেক্ট করে ফেলছে। স্ক্রল করি, নিচে আসি। এটাকে আই গেস আপনারা একটা সুবিধার কাজ করতে পারেন, এটাকে আপনি কি করবেন, এখান থেকে এটাকে পিন করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন যে টোটাল কয়টা ইমেল। এখানে আপনার এই নিজের একটা জিমেল থাকবে, যেহেতু এই জিমেলটা আপনার স্ক্রিনেই আছে, সো এটাও কালেক্ট করে নেবে। এটার বাদে বাকিগুলোকে আপনি সুন্দর করে সিলেক্ট করে কন্ট্রোল C কপি অ্যান্ড একটা শিট ব্ল্যাঙ্ক। নামটা প্রথমে দিয়ে নেন, কারণ আপনি নাম ছাড়া এটা কাজ করতে পারবেন না। ওকে, দেন ফার্স্ট ট্যাবে আমি হচ্ছে এটাকে পেস্ট করলাম। ফার্স্ট ট্যাবে না, আই গেস সেকেন্ড ট্যাব। অ্যান্ড এইরকম করে আপনি হচ্ছে যে বাকি যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করবেন। পরের পেজে যেয়ে স্ক্রল করবেন, 8টা নিচে। এখন ইমেলগুলো আমার এখানে চলে আসছে। ধরেন এইরকম আরো অনেক ইমেল আছে, কিন্তু অনেক ইমেল নিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, ঝামেলা আছে। কারণ আপনার যে এক্সটেনশনটা ওটাতে যেহেতু ফ্রি এক্সটেনশন, কিছু লিমিটেশন আপনাকে দিয়ে রাখবে। সো লিমিটেশনটা কি, যেমন ধরেন এখন আমি এই ইমেলগুলোকে ভেরিফাই করব। সো এই ইমেলের কলামটাকে আমি আগে ক্লিক করব, দেন আমি এখান থেকে এক্সটেনশনে যাব, এখান থেকে অ্যাডস অনে যাব, একটা এক্সটেনশন আমি অ্যাড করব। ওকে, তো এখানে এসে আমি লিখব yet another mail merge। এই যে অ্যান ইয়াম লেখা যেটা থাকবে, এই যে ইয়াম, এটাতে আপনি ক্লিক করবেন, এটাকে আপনার এখানে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর এটা আপনার চলে আসবে এই এক্সটেনশনের এই লাস্ট অপশনে। তো এখান থেকে আপনি চলে যাবেন স্টার্ট মেইল মার্জ। কলাম আমার সিলেক্ট করা, আবারও বলছি কলাম সিলেক্ট করা, নাম দেওয়া, এক্সটেনশন অ্যাড করেছি, ইনস্টল করেছি, দেন এখান থেকে স্টার্ট মেইল মার্জে ক্লিক করেছি। স্টার্ট হচ্ছে। ওকে, চাইলে সেন্ডার একটা নেম দিতে পারেন, আপনার নিজের নেম বা অন্য কারো একটা নেম দিতে পারেন। অ্যান্ড এইখানে আপনার একটা কাজ করতে হবে কি, যে আপনাকে একটা ড্রাফট মেইল ক্রিয়েট করতে হবে, একটা ফাঁকা মেইল ক্রিয়েট করতে হবে। অথবা আপনি যেই ইমেলটাকে এই সবগুলোতে পাঠাতে চাচ্ছেন, সেই ইমেলটা আপনার এই জিমেইলের ইনবক্সে বা ড্রাফটে থাকতে হবে। সো ড্রাফটে থাকলে আপনি এইখান থেকে সহজে ড্রাফটের ওই ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি এটাকে চেক করতেছি যে এই ইমেলগুলো ঠিকঠাক আছে কিনা, সেজন্য আমি আমার ইমেইলের ড্রাফটে থাকা এই ফাইলটাকে সিলেক্ট করতেছি, যেখানে কিছুই নাই, একটা বাঙ্ক ফাইল বা একটা বাঙ্ক ইমেল, মানে একেবারে পুরো ফাঁকা ইমেল, এমটি ইমেল আমি দিচ্ছি।
ওকে, বলতেছে ইমেলটা কিন্তু খালি। ওকে, সো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি বলতেছি যে না, আমি এটি পাঠাবো। এখন এখানে টোটাল আছে 12টা, আমি এই 12টাতে ইমেলগুলোকে সেন্ড করব। এখন আমার এই নামে যাবে, 12টায় যাচ্ছে, এখানে দেখাবে। এটা কিন্তু বেশি একটা ট্রাই করবেন না, কারণ এখানে যে জিমেলগুলো পাইছেন এখানে অনেকগুলো ভেরিফাইড জিমেলও থাকতে পারে। তো ওরা যদি একটা বার রিপোর্ট দেয় তাহলে আপনার এই জিমেল কিন্তু গায়েব। So আগেই বলে নিচ্ছি, এটা করা যাবে না। আমি জাস্ট রেসপন্সটা দেখানোর জন্য আমি শুধু এই কয়েকটা ইমেলে দেখাচ্ছি, নাহলে আমি আরো বেশি দেখাইতাম, কিন্তু ওরা রিপোর্ট দিয়ে দিলে আমার জিমেলে ঝামেলা হবে। তো 12টা মেইল আমি মেল পাঠাইছি এবং 12টাতে ইমেলগুলো সেন্ড হয়েছে। এখন এখানে যে চার্টগুলো আছে, যে কেউ যদি ওপেন করে তাহলে এখানে দেখাবে, কেউ যদি আমার ইমেলে ক্লিক করে তাহলে এখানে দেখাবে, কেউ যদি আমার ইমেলটাকে রেসপন্স করে বা রিপ্লাই করে তাহলে এখানে দেখাবে। কোনো ইমেল যদি এই জিমেলে না যায় তাহলে সেটা বাউন্স করবে, সেটা এখানে দেখাবে। ওকে, সো এইখান থেকে আমরা একটা রিপোর্ট পাই যে আমরা কোনটা ভেরিফাইড ইমেল, কোনটা আনভেরিফাইড। মানে ভেরিফিকেশনটা কীভাবে বোঝা যায়, যে সেখানে ইমেল গেছে বা সেখান থেকে রেসপন্স আসছে। সো এইখানে যদি আমি আমার জিমেলটা বা আপনি আপনার জিমেলটা এখানে বসান, সেম আপনার এখানেও একটা জিমেল যাবে। ওইটাকে আপনাদের টাস্ক থাকবে যে এখানে যে আপনার একটা জিমেল বসাবেন, বসায় একটা ড্রাফট এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর নিজের জিমেলটা চেক করবেন, ওইটা ওপেন করবেন, ওপেন করে আবার এখানে এসে দেখবেন যে এখানে ওপেন আসছে কিনা। এটা আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। অ্যান্ড আমি এই পর্যন্ত যা যা বুঝালাম, যতটুকু বলেছি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। হুম, হ্যান্ড রাইজ করতে পারেন কেউ যদি কোশ্চেন থাকে। B2B ডেটাগুলো একটা একটা করে ভেরিফাইড করতে তো অনেক সময় লাগবে, হ্যাঁ, কিন্তু এখানে আপনার ক্রাইটেরিয়াটা বুঝতে হবে। B2B লিড আপনি যদি এক এক জায়গায় ভেরিফিকেশনে যান তাহলে অনেকটা সময়, কিন্তু আমি বলছিলাম যে গুগল ম্যাপে যেয়ে জাস্ট শুধু একটা ট্যাব রাখবেন গুগল ম্যাপের, আর একটা ট্যাব রাখবেন আপনার ফাইলে, জাস্ট কপি করবেন। এবং আপনার একটা বিষয়ে জানেন কিনা জানি না, যে ক্লিপবোর্ড ইউজ করবেন, একসাথে অনেক কিছু কপি করা যায়, দেন একটা একটা করে পেস্ট করবেন। যেমন ধরেন এটা দেখায় দিই। তো এটা যদি আপনার পিসিতে অন আছে তাহলে এটার জন্য আপনার বেনিফিট, আর যদি অন না থাকে তাহলে কিভাবে অন করতে হয় সেটা বলে দেই। যে উইন্ডোজের যে বাটনটা, উইন্ডোজের বাটন আর হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে আমরা যেটা পেস্ট করি কন্ট্রোল ভি, ওই পেস্টের ভি, উইন্ডোজ বাটন অ্যান্ড ভি যদি দেই তাহলে এই টাইপের ক্লিপবোর্ড অপশন চলে আসবে। এখান থেকে আমি একটু আগে যা যা কপি করছিলাম সেগুলো এখানে লিস্ট আকারে আছে। লাইক আমি এটা কপি করব, কন্ট্রোল সি, এটা কপি করব, কন্ট্রোল সি, এটা কপি করব, কন্ট্রোল সি, এটা কপি করব, কন্ট্রোল সি। এখন ধরেন আমার এই মিডলে যেটা কপি করছি সেটা আমার প্রথমে দিতে হবে। এখন আমি জানি না যে এটা কীভাবে আনবো, আবার আবার এটাকে কপি করতে হবে, কারণ আমরা যেটা কপি করি সেটাই পেস্ট করা যায় লাস্ট মোমেন্টে, এবং সেটা যদি পেস্ট না করি তাহলে অন্যটা কপি করা যাচ্ছে না। তো আমরা ধরেন এখানে ক্লিক করে এখন উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে ভি দিলাম, তাইলে আমাদের এখানে লিস্টে চলে আসলো, কোনটা আমার দিতে হবে সেটা ক্লিক করে দিলেই সেটা এখানে বসে যাবে। সো এই যে ক্লিপবোর্ডগুলো ইউজ করতে পারেন, যে একসাথে একাধিকগুলো কপি করলেন, দেন আপনি এখানে আসলেন, এখানে বসালেন এক একটার নাম, ভেরিফিকেশন করলেন, একবার এখানে এসে টেনে বলে দিলেন যে এগুলো ভেরিফাইড। 5টা করে নিলেন, 5টা ভেরিফাইড করলেন, 5টা করে নিলেন, এখন আপনারা ফ্রি টুল হিসেবে কাজ করতে গেলে তো একটু হ্যাসেল নিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকজনের কোশ্চেন ছিল লিমন রয়। স্যার বলুন কি কোশ্চেন আপনার? স্যার হচ্ছে আপনি যেভাবে ইমেল গুলা পাঠালেন ওটা আমি দেখলাম। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতেছি এবং আমাদের ওখানে কাজ করতেছি, আমাকে কাজ দিচ্ছে না। এভাবে মনে করেন তারা যে পেপাল এভারলাস্টিং, তারপর ওয়েবসাইট এভারলাস্টিং এগুলা কাজ করে থাকি। হুম, তাদের কাজটা কি, আচ্ছা মনে করেন এগুলার মধ্যে ইমেল মার্কেটিং একটা বিষয় না?
হ্যাঁ, এগুলার মধ্যে কি পড়ে? অবশ্যই পড়ে, তবে যেহেতু পেপ্যাল বলছেন, এখানে আবার ওই যে স্প্যাম প্রজেক্ট বা জেনুইন প্রজেক্টের কথা চলে আসে, হ্যাঁ? তো একটু বুঝে শুনে করবেন কাজগুলো। আর আমার এখানে স্প্যাম প্রজেক্টগুলো, আমি মিথ্যে বলবো না, আমি এককালীন সময় করেছি এবং এখন এগুলো করি না। এইগুলো বলতে ইল্লিগাল যে এটার জন্য করি না, আমার দরকার টাকা, ফ্রিল্যান্সার মানে আমার টাকা। তো আমার যদি এখনো আসে আমি করব যদি সময় থাকে, হ্যাঁ, সো এটা ডাজেন্ট ম্যাটার আমার কাছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি কাউকে হার্ট না করি, কারো ক্ষতি না করি, ততটুক পর্যন্ত আমার কাছে এটা ওকে। হ্যাঁ, মার্কেটিং এর জন্য যদি হয় তাহলে আমার কাছে ঠিকঠাক, যে আমি মার্কেটিং করতেছি। অ্যাট্রাক্ট অন্যভাবেও করা যায়। হ্যাঁ, আমার যে এই টাইপের স্প্যাম করার জন্য যে অ্যাডাল্ট টাইপের কিছু দিয়ে মার্কেটিং করতে হবে এমনটা না, বা আরেকজনকে বুঝিয়ে টুঝিয়ে আমি যদি তার টাকা পরিমাণ এই পরিমাণ অ্যাসেট যদি নিয়ে বসে থাকি তাহলে এটা ভুল। হ্যাঁ, তো ওই মেথডগুলো মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ, গুগল ম্যাপ দিয়ে, গুগল দিয়ে, হ্যাঁ, এভাবে সেম ভাবে করবেন স্যার, কারণ আর উপায় নেই। হ্যাঁ, এখন আপনাদের যে প্রিমিয়াম যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে গেলে অনেকটা সময়ের বিষয়। অথবা আপনি কিছু ক্ষেত্রে এআই এর সাপোর্ট নিতে পারেন, যদিও এআই আপনাকে ভেরিফাইড ডিটেলস দিবে কিনা এটা ডিপেন্ড করতেছে আপনার প্রম্পটের উপর, আপনি কিভাবে প্রম্পটগুলো ইউজ করতেছেন। ওইভাবে আপনি এই এত এত ডেটা, 500, 700, 800, 1000, 10,000, 10,000 বেশি হয়ে যায়, ধরেন 1000টা ডেটা আপনি চ্যাট জিপিটি দ্বারাই ভেরিফাইড করাইতে পারবেন, কিন্তু প্রম্পটটা বসাইতে হবে ঠিকঠাক ভাবে। হ্যাঁ, ক্রাইটেরিয়া আছে, অপশন আছে, অনেক কিছু আছে, অনেক ওয়ে আছে, কিন্তু জানতে হবে। দাম কত হতে পারে? আচ্ছা, প্রিমিয়াম টুলস গুলোর দাম ভাই, এত এত টুলস না কিনে সোজা সাপটা একটা টুলস কিনবেন, লিঙ্কডইন, যেটা নিজের প্রফেশনাল প্রোফাইলটা, সেটা আপনি প্রিমিয়াম করে ফেলবেন। নিজের প্রোফাইলও প্রিমিয়াম হইলো, আর সেটার সাথে সাথে লিঙ্কডইন আপনাকে একটা টুল দিবে, সেটার নাম হচ্ছে সেলস নেভিগেটর। এটা কেউ আপনাকে বলবে না, কেউই না। সেলস নেভিগেটর দিয়ে যে কি পরিমাণ লিড জেনারেট করা যায়, আর সেগুলো যে ভেরিফাইড লিড, এটা আপনারা মানে কখনো আন্দাজও করতে পারবেন না, ইমেজিনেশনের বাইরে। জাস্ট আপনি লিঙ্কডইন প্রিমিয়ামটা করে ফেললে আপনার কাছে এই লিড জেনারেশন পান্তা ভাত। সো এইভাবে কেউ বলবে না, কোনো মেন্টরই বলবে না আপনাকে ভাই এই টুল কিনেন, ওই টুল কিনেন, এইটা ওইটা এইটা হ্যান ত্যান এই সেই ভাতের ফ্যান। দরকার নেই বাবা। আমি ইন ফিউচারে আমার ক্লাসগুলোতে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা শিখাবো, লিঙ্কডইন প্রোফাইল কীভাবে অপটিমাইজ করা হয়, কীভাবে সাজানো হয়, এগুলো শিখাবো। শিখানোর পরে এই প্রোফাইলটা দিয়ে আপনারা ক্লায়েন্টের কাছে পিচ করবেন যে আমি অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে, আমার পোর্টফোলিও হিসেবে, আমার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার প্রোফাইল আছে, যেখানে আমি আমার প্রিভিয়াস ওয়ার্কগুলো দিয়েছি, আমি আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো দিয়েছি, আমি আমার হোমওয়ার্কগুলো দিয়েছি, ওয়ার্কিং ডেমোগুলো দিয়ে রাখছি। আপনি চাইলে চেক করতে পারেন। ওই লিঙ্কডইনে আমার ফেসবুক প্রোফাইল অ্যাড করা কোনটা, আমাদের পার্সোনালগুলো না। এই যে মন খারাপ হলে, একটু ভালো লাগলে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে দেন, একটু কষ্ট থাকলে মনে যে স্যাড স্টোরি দিয়ে দেন, এগুলো যদি দেখে ক্লায়েন্ট, হ্যাঁ, এগুলো যদি দেখে, তাহলে কখনো আপনার কাজ দিবে না। আপনাদের কি করতে হবে, আপনাদের এই ফেসবুক আর একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতে হবে। এখানে একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেম নাম, সেম সব কিছুই থাকবে। আপনার ওই অ্যাকাউন্টের নেমটা ভাই, আল্লাহর রস্তে অ্যাকাউন্টের ফেসবুকের নেমগুলো প্লিজ আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে দিন। অ্যাঞ্জেল ট্যাঞ্জেল এইগুলো অ্যাভয়েড করেন কাইন্ডলি। অ্যাটলিস্ট এই প্রফেশনাল অ্যাকাউন্টটা ফেসবুকের, আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যা দেন কোনো প্রবলেম নাই, কিন্তু প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টটাতে নিজের এনআইডির সাথে লিঙ্ক করা নেম ইনফরমেশন এগুলো দিবেন। কারণ এইগুলো নিয়ে আপনার কাছে আমি প্রস্তাবনা দিব যে এখন আপনি এগুলো নিয়ে ক্লায়েন্টকে পিচ করতে পারেন। আপনার কাছে লিঙ্কডইন থাকবে, যেটা একবারে ফার্স্ট প্রফেশনাল অ্যাকাউন্ট বা হচ্ছে প্রোফাইল। দেন ওইটার মধ্যে ফেসবুক একটা প্রোফাইল লিঙ্ক করা থাকবে, পুরা প্রফেশনাল। ক্লায়েন্ট যদি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে, সে যেন বলে যে না, সে এই ফিল্ডে অনেক দিন ধরে আছে, কাজ করতেছে। ওই রিলস টিলস এগুলো দেওয়া যাবে না, স্টোরি মোরি এগুলো দেওয়া যাবে না। আপনি স্টোরি যদি দেন, আপনার কাজ নিয়ে দিতে হবে। এই যে যখন আমি একটা এক্সেলে কাজ করতেছি, একটা স্ক্রিন রেকর্ড করে ওইটা আপনি স্টোরি দিতে পারেন। এরকম করে সেম ইনস্টাগ্রাম, সেম হচ্ছে ইউটিউব, এই স্ক্রিন রেকর্ডগুলো ইউটিউবে দিবেন যে আমি আজকে এটা করছি, আমি আজকে এটা করছি, আমি আজকে ওইটা করছি। এরকম করে অ্যাসেট বানাবেন। মার্কেট প্লেসের থেকে কেমনে ক্লায়েন্ট আনা যায় এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি।
হ্যাঁ, আপনি ক্লায়েন্ট আনায় কুল পাবেন না এরকম একটা বিষয় যদি নিজেকে স্টেবল করেন, নিজের প্রোফাইলটা স্টেবল করেন। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান হ্যান্ড রাইজ করতে পারেন দ্রুত। হ্যাঁ, শাফিউল স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে লাস্ট অ্যাসাইনমেন্ট করছিলাম তো হুম, তখন দেখলাম যে যখন আপনার যে ফর্মুলাটা আছে আমি ইউজ করছিলাম তো দেখতে পারলাম যে লিঙ্কডইন এর ক্ষেত্রে আর কি যে এটা আপনার 5 থেকে 6টা আপনার মানে 10টা রেজাল্টের মধ্যে 5 থেকে 6টা এরকম থাকে আর কি রেজাল্ট। হুম, বা আমি যদি 20টা নিয়ে সার্চ করি বা 30টা নিয়ে সার্চ করি তাইলে ধরেন 10টা থাকে। সেক্ষেত্রে আমি যখন ইমেল দিয়ে এক্সট্রাক্ট করি যা ইমেল এক্সট্রাক্টর ইউজ করে তখন দেখা যায় যে ওদের সারফেসে যে ইমেল গুলো থাকে সেগুলা নর্মালি ওরা তুলে ধরে আর কি। তখন আমি যখন নাম দিয়ে আমি এগুলা ইমেইল সিলেক্ট করতে গিয়েছিলাম আপনার মেইন এক্সেলে তখন দেখা গেছে যে একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছে, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে যখন আমি অ্যাপোলো আইও যে এক্সটেনশন আছে ওইটা ইউজ করছিলাম আর কি লিঙ্কডইন আইডির জন্য। তখন দেখলাম যে এটা আপনার অনেক ক্ষেত্রেই আপনার যে ইমেল গুলো আর কি আপনার পাচ্ছে না, দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে অ্যাক্সেসেবল না এরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা। তো তো এখন কি করা যায় এই আচ্ছা, বিষয়ে? ক্লাসটা যদিও শেষ হয়ে যাবে, আমি আবার লিংক দিচ্ছি। যদি কথা বলতে বলতে কেটে যায় আমি আবার লিংক দিব, যেহেতু একটা প্রবলেমে আপনি ফেস করতেছেন। সো এটা আমি সলিউশন দিয়ে ক্লাসটা শেষ করব। তো আহ, এক হচ্ছে, আচ্ছা শেষ হওয়ার আগে কথার মাঝখানে কাটার থেকে ভালো আমি আরেকটা লিঙ্কই দিই ভাই। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আমি রেকর্ডিংটা স্টপ করে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কথা হুম হুম। আইটেমগুলোর সেটা অনেক সময় কারেক্টলি ওই কাউন্ট করে না। হ্যাঁ, রিফ্রেশ দেয়া হয় বাট এটা কাউন্ট করছে না। তো এটা কেন হতে পারে যদি একটু আইডিয়া দিতেন। আচ্ছা ম্যাম, তো এটার জন্য আমি প্রথম যে সলিউশনটা দিয়েছিলাম যে আমাদের এক্সটেনশনটাকে আনইনস্টল করে দেন আবার ইনস্টল কর। সো আই হুম গেস হুম। সেটা দিয়েও আপনার কাজটা হয়নি। না, না, আচ্ছা। আমি করেছি। আমি আচ্ছা। আনইনস্টল করেছি, আনপিন করেছি, আবার ইনস্টল করেছি, আবার পিন করেছি, তারপর কাজ করেছি, তাও আচ্ছা হয়নি। ঠিক আছে, তারপরে যে সলিউশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আই গেস আপনার ব্রাউজিংয়ে যে হিস্ট্রিগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দেন ট্রাই করা। আচ্ছা। এখন ব্রাউজিং হিস্ট্রিগুলো ক্লিয়ার করে দেন এটাকে হ্যাঁ আবার আনইনস্টল করে আবার হ্যাঁ। ইনস্টল করে দেন একটু ট্রাই করবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। শাফিউল করিম স্যার আপনি জয়েন করেছেন আই গেস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার, প্রবলেমটা একটু আরেকবার বলুন স্যার, কষ্ট করে। স্যার, মূলত হচ্ছে গিয়ে আপনি যে ফর্মুলাটা দিয়েছিলেন আর কি, তো আমি ওইটা মানে গুগলে যখন আমি এটা অ্যাপ্লাই করলাম বা আপনার সার্চ করলাম তখন দেখা গেল যে বিশেষ করে লিঙ্কডইন এর ক্ষেত্রে যে প্রথম 10টা রেজাল্টের মধ্যে মাত্র 4 থেকে 5টা রেজাল্ট হচ্ছে গিয়ে লিঙ্কডইন এর, আর বাকিটা হচ্ছে গিয়ে অন্য ওয়েবসাইটের। বা আমি যদি 20 থেকে 30টা সার্চ দিই একসাথে তাহলে সেখানেও সেম প্রায় ধরেন 8 থেকে 10টা লিঙ্কডইন এর থাকে। এরপর আমি যখন আমি এখান থেকে নাম কালেক্ট করলাম পরবর্তীতে আবার ইমেইল এক্সট্রাক্টর দিয়ে ওদের ইমেইল কালেক্ট করতে গিয়ে দেখা গেল যে সব ওয়েবসাইটের আপনার মেন সারফেসে যে ইয়েগুলা থাকে আপনার যে ইমেল গুলা শো করে ওরা, তো হুম ওগুলা কালেক্ট করে ফেলে। তো পরে আমি দেখি দেখি যে নামের সাথে ইমেইলে কোনো মিল নেই, এরকম একটা প্রবলেম। আর 2 নম্বর হচ্ছে গিয়ে লিঙ্কডইন আইডিতে যখন আমি আমি অ্যাপোলো .io যে এক্সটেনশন আছে ইউজ করলাম তো সেক্ষেত্রে অধিকাংশ দেখালো যে আনঅ্যাক্সেসেবল, ওরা ইমেল দিচ্ছে না আর কি। তো এই ক্ষেত্রে মানে কিভাবে সলিউশন পাবো আর কি, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, তো প্রথম যে প্রবলেমটা যে তাদের নামের সাথে বা ওয়েবসাইটের ডিটেলসের কোনো মিল নাই, সেটার সলিউশনটা বা সেটার কারণটা আগে জানতে হবে, তারপর হচ্ছে সলিউশন। তো কারণটা হচ্ছে যে আগে আমরা পাবলিক ডেটাগুলোকে মানে অ্যাক্সেস করতে দিতাম, অনেক সময় পাবলিক ডেটাগুলোর মধ্যে আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থেকে যেত। তো সেটা দিয়ে আমরা কন্ট্যাক্ট করতাম ক্লায়েন্টের সাথে বা হচ্ছে যে আপনার যার মানে ডিটেলস আমরা কালেক্ট করছি তাদের সাথে। বাট এখন হয়েছে কি যে অনেকেই এই ট্রিক্সগুলো বুঝেছে যে হাই টিকেট ক্লায়েন্ট তারাই যারা হচ্ছে ব্যাকএন্ড থেকে ইমেল নিয়ে কন্ট্যাক্ট করে। সো তারা কিছু ইনফরমেশনগুলো আস্তে আস্তে ব্যাকএন্ডে দিয়ে দিচ্ছে, আবার অনেকে অনেক ওয়েবসাইটের মধ্যে সিকিউরিটি পারপোজের জন্য এই জিনিসগুলোকে অ্যাক্সেসেবল না করে দিচ্ছে বা নান করে দিচ্ছে। সো সেক্ষেত্রে আপনি পাচ্ছেন না, আপনি যে ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসতেছেন সেটার সাথে ওই ওয়েবসাইটের কোনো মিল নাই, এরকমটা আপনি পাবেন। ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়েও পাবেন, ইমেইল এক্সট্রাক্টর দিয়েও পাবেন, অন্য যত এক্সটেনশন আমি দেখাইছি কোনো না কোনোটাতে হয়তো কম রেশিওতে পাবেন, কোনোটাতে একটু বেশি রেশিওতে পাবেন। কারণ হচ্ছে এগুলো ফ্রি এক্সটেনশন স্যার।
সো ফ্রি টুলসগুলোতে কেউ বা একটা ডেভেলপার বেশি একটা সময় ইনভেস্ট করে সেটাকে ডেভেলপ করে না। সে একটা হাইপ ক্রিয়েট করে যেন এটা একটা হাইপে আসে, ইউজারটা বাড়ে। যখন ইউজার বেড়ে যায় তখন এটা আস্তে আস্তে এটাকে প্রিমিয়াম করে দেয়। কারণ তখন দেখে যে এতগুলো ইউজার যদি এটাকে প্রিমিয়ামে আমি কনভার্ট করি, তাহলে এখান থেকে ধরেন হাইস্ট রেশিও কিন্তু ওদের রেগুলার বেসিসের কাজের জন্য এটাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নিবে, তখন কিন্তু তার প্রফিট আসবে। সো একজন ডেভেলপার কিন্তু ওইভাবে ভাবে, হ্যাঁ, থিঙ্ক করে ওইভাবে। সো এটার জন্য হচ্ছে যে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে, যেমন ধরেন এটার অ্যান্সার হচ্ছে যে আপনার সেকেন্ডটার অ্যান্সার, যে অ্যাপোলো থেকে অনেকগুলো অ্যাক্সেস দেয় না, জাস্ট বিকজ অফ তারা প্রিমিয়াম মেম্বারশিপ এখন অফার করতেছে একটু লিমিটেড ডেটায়। সো ওটার জন্য আপনাকে এখন প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে বা লিমিটেড একটা মান্থলি প্ল্যান বা প্যাকেজ নিতে হবে, এরকম একটা বিষয়। কিন্তু যখনই দেখবেন যে কিছু সাইট প্রিমিয়ামের দিকে যাচ্ছে, তার মানে এরকম অনেক সাইট ইন ফিউচারে আসবে যেগুলো এটার রিপ্লেসমেন্টের কাজ করবে। হ্যাঁ, এমন অনেকেই ডেভেলপার থাকে। যেমন আহ, এই যে আমি যে এক্সটেনশনগুলো দেখাইছিলাম, স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, সো এইখানে এই যে ইমেল ফাইন্ডার, তারপর হচ্ছে যে আপনার ইমেল হান্টার, ইমেল ফাইন্ডার, এই যে লিড লিপ যেগুলো আছে, বা কেন্ডো, বা হচ্ছে যে অ্যাপোলো আইও, এই ধরনের বিষয়গুলো। অ্যাপোলোতে ডেটা কালেকশনটা একটা সময় খুবই ইজিয়েস্ট প্রসেস ছিল, খুবই ইজিয়েস্ট, মানে এতটাই ইজিয়েস্ট, মানে আপনি যে কোনো ফাইল ফরম্যাটে ডাউনলোড করতে পারতেছেন নিজের ইচ্ছে মতো, সেগমেন্ট অনুযায়ী, যেরকমটা আমরা ফর্মুলা ইউজ করছি ওইরকম ফর্মুলা ইউজ করে আপনি ডেটা সার্চ করে দেন আপনি সিলেক্ট করে করে কতটুকু ডেটা আপনার দরকার অতটুকু ডেটা সার্চ করে সিলেক্ট করে ডাউনলোড করতে পারতেন। তো এইখানে প্ল্যাটফর্ম একটা ম্যাটার করে, যে এখান থেকে অ্যাপোলো কিন্তু মানে হাইয়েস্ট পরিমাণ, ধরেন যে 92 থেকে নিয়ে 96 বা 8% পর্যন্ত সে সিউরিটি দেয়, যেগুলো ভেরিফাইড লিক, এগুলোকে আবার রিচেক করতে হয় না। এই জন্য কিন্তু ওই যে 20টা বা 500টা বা 700টা যদি ডেটা কালেকশনের কাজ থাকে, সেগুলো ভেরিফিকেশনটা লাগতেছে না। তখন কিন্তু এক স্টেপেই আপনার ভেরিফাইড ডেটাও আসতেছে, আবার একটা জায়গায় আপনি অনেকগুলো ডেটা কালেক্ট করতে পারতেছেন। যেমন আমি বললাম যে 50,000 ডেটা যদি ক্লায়েন্ট চায়, তাহলে আপনাকে কালেক্ট করতে হবে 55,000। তার মধ্যে থেকে অনেকগুলো ডেটা বাদ যাবে, একটু বাড়ায় নিতে হবে, কারণ বাদ যাওয়ার পর ওগুলো রিপ্লেসমেন্ট ভেরিফাই করে করে সেগুলোতে বসাইতে হবে। আবার কিছু ডেটার এইরকম ক্রাইটেরিয়া থাকে যে, ধরেন যে নাম ম্যাচ করতেছে কিন্তু তাদের অ্যাড্রেস ম্যাচ করে না, আবার ফোন নাম্বার ঠিকই ম্যাচ করতেছে। এটা কিভাবে হয়? যেমন ধরেন যে আগে এই লোকেশনে ছিল কিন্তু এখন তারা শিফট করছে অন্য লোকেশনে, তখন কিন্তু আপনার কি করতে হবে, নতুন যে লোকেশনটা গুগল ম্যাপে বা আপডেটেড যে প্ল্যাটফর্মগুলোতে দেখাচ্ছে ওইটা নিতে হবে। শুধুমাত্র গুগল ম্যাপ না বা শুধুমাত্র গুগল না, মানে ভেরিফিকেশনের, আসল ভেরিফিকেশনের কাজ যদি আমি বলি, আপনাকে তার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এই যে ওয়েবসাইট থেকে আপনি ডেটা কালেক্ট করবেন, সেই ওয়েবসাইটের নিচে যে কন্ট্যাক্ট পার্টে যে আপনি হয়তো তার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো পাচ্ছেন, কিন্তু এগুলোর সাথে আবার তার এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করে দেখতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, যা লিঙ্ক করা আছে ওগুলোতেও কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে যে আসলে জেনুইন ডেটা দিছে কিনা। যেমন আম, গত গত বছরে একটা ফ্রিল্যান্স প্রজেক্ট ছিল, আমার কাছে আসছিল, এটা বেলজিয়াম থেকে আসছিল। আর এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে একটা লোকেশন বলে দিবে, ওই লোকেশনের আন্ডারে আমার কিছু ডেটা কালেক্ট করতে হবে। এখন ওই লোকেশনগুলো এরকম যে ওইটার একটা জিপ কোড কাজ করে। জিপ কোড, পোস্টাল কোড তো চিনেনই আপনারা, ওই জিপ কোড কাজ করে। ওইখান থেকে কালেক্ট করার ইনফরমেশন নিয়ে বুঝতে হবে যে এটা কোনো স্টেটের আন্ডারে কিনা নাকি নন স্টেট, অ্যান্ড ওইটার মধ্যে যে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো ভেরিফাই করতে হবে। তো আমরা তখন এরকম একটা বিষয় ফেস করছি যে, যখন আমরা তাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করতাম, ওইখানে এক ইনফরমেশন, ওইখান থেকে ডেটা কালেক্ট করার পর ভেরিফাই করার পর, মানে ভেরিফাই করার একটা পর্যায়ে যেয়ে দেখি যে সেখানে হচ্ছে যে অ্যাড্রেসের ভুল বা ফোন নাম্বারের ভুল বা হচ্ছে যে এই ডিটেলসের চেঞ্জিং। তখন আবার কি করতে হয়, তাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ঘুরতে হয় যে তাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা কি ডিটেলস দিছে। কারণ তাদের যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা বুঝতে হবে, ক্লায়েন্ট কি পরিমাণ ডেটা চাচ্ছে বা কোথা থেকে চাচ্ছে বা এটা নিয়ে সে কি করবে,
সে যদি মার্কেটিং করে তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মের যে ডেটাগুলো সেগুলো ভ্যালিড তার জন্য। সে যদি বিজনেস করে, ব্যাক এন্ড বিজনেস বা ফিজিক্যাল বিজনেস করে, তাহলে তাদের এই ফিজিক্যাল লোকেশন বা ফিজিক্যাল ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো ভ্যারি করে বা ভ্যালু করে। সো এগুলো বিষয় নিয়ে দেন হচ্ছে যে আপনার এই ডেটা কালেকশনটা আমরা যতটা ইজি বুঝি আসলে ততটা কিন্তু ইজি না। মাইন্ডটাকে অনেক খাটাইতে হবে, অনেক রিসার্চ করতে হবে। যেন আপনাকে কোন একটা কোম্পানির নাম বললে আপনি বলে দিতে পারেন ওটা কোন কান্ট্রির কোন স্টেটে, বা আপনি জাস্ট এতটুকু বলতে পারেন যে এটা হয়তো হয়তো এটা ওই কান্ট্রির বা ওই স্টেটের বা এই রিলেটেড কাজ হয়তো করতে পারে। এই কাইন্ডের টাইপের আপনার অ্যাবিলিটি থাকতে হবে রিসার্চ করে করে। ওকে, সো ইমেল ভেরিফাই হয়েছে এটা কিভাবে বুঝবে এবং ক্লায়েন্ট কিভাবে ফাইলটা দিব, ক্লায়েন্টকে কিভাবে ফাইলটা দিবেন এটা ক্লায়েন্ট বলে দিবে। এক এক ক্লায়েন্টের এক এক রিকোয়ারমেন্ট থাকে। অনেকে বলে যে এই শিটটাই লিঙ্ক আকারে দিয়ে দেন, অনেকে বলে যে এটাকে পিডিএফ করে আমাকে আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, বা হচ্ছে যে আমাকে অমুক জায়গায় মেইল করেন বা এই মেইলে পাঠান। সো এটা ক্লায়েন্ট বলে দিবে। এবং কিভাবে বুঝবেন যেটা ভেরিফাইড, ইমেলগুলো যখন সেন্ড হবে, ইমেলগুলো যখন সেন্ড হবে তার মানে হচ্ছে ভেরিফাইড। হ্যাঁ, সেন্ড হয়েছে মানে সেটা ভেরিফাইড। এখন আমি একটা ফাঁকা মেল পাঠাইছি, কেউ এটা কেন ওপেন করবে? একটা ফাঁকা মেল কেউ কেন ওপেন করবে? এর জন্য কোনো রেসপন্স নাই। যদি আমি একটা মেল পাঠাই, যদি অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট বসায়া, ক্যাপশন, সাবজেক্ট তো বুঝেন, ইমেইলের প্রথম থাকে টু, ফর্ম, তারপর হচ্ছে যে সিসি, তারপর হচ্ছে যে সাবজেক্ট, তারপর হচ্ছে যে আপনার যে কভার লেটার লেখার যে স্পেস সেইটা, তারপর হচ্ছে যে আপনার অ্যাটাচমেন্ট কি কি আপনি দিতে চান। সো ওই সাবজেক্টে অ্যাট্রাকটিভ কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যেন ওটা যখন নোটিফিকেশন আকারে যায় সে যেন অ্যাটলিস্ট ক্লিক করে দেখে যে বিষয়টা কি, আসলে কি হয়েছে যে আমার এরকম একটা ইনফরমেশন আসছে আমার কাছে। সো এখানে এটার জন্য বললাম আপনারা আপনাদের মেইল এখানে অ্যাড করবেন, অ্যাড করে দেন সবাইকে মেল পাঠাবেন। দেন আপনি আপনার ফোন থেকে ওই ইমেলটাকে ওপেন করবেন এবং এখানে তাকাবেন, দেখবেন যে সেটা ওপেন হয়েছে। এবং যদি আপনি রিপ্লাই দেন এখানে আসবে রেসপন্স। ওকে, সো আই গেস অ্যান্সারটা পেয়ে গেছেন। আর কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন কারোর? ওকে, সো ধরে নিলাম কারোর কোনো কোয়েশ্চেন নাই। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর যদি কোনো কোয়েশ্চেন থেকেও থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড নেক্সট যে হোমওয়ার্ক হবে আপনারা হচ্ছে যে ইমেলগুলোকে কালেক্ট করবেন এই টাইপের, অ্যান্ড ইমেলগুলোকে ভেরিফাই করবেন। কীভাবে ভেরিফাই করা যায় সেটা দেখাইছি এ টু জেড। রিপোর্টটা কী আছে এগুলো নিয়ে একটা টোটাল একটা স্ক্রিনশট নেবেন, অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ফাইল ফরম্যাট এটাই থাকবে একটা স্ক্রিনশট আকারে, সেটা সাবমিট করে দিবেন। আর ক্যাপশনে ঠিকঠাকভাবে লিখে দিবেন নাম, আর ব্যাচ নাম্বার, তারপর হচ্ছে যে আপনার মেন্টরের নাম, অ্যান্ড হচ্ছে যে আপনার প্রজেক্টের কাজের যে নামটা বা ডেডলাইন বা সরি হেডলাইন সেটা লিখে দিবেন, যেটা হচ্ছে ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফিকেশন। ওকে, সো এত পর্যন্তই রাখি। কারো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি সময় হলে রেসপন্স করে দেব। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। টাটা।